আমি তোমাদের কোষে দেখি 18.2 অধ্যায়ের 1 থেকে 5 দাগের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 1 দাগের অঙ্ক, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে তোমাদের কি নির্ণয় করতে হবে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। সেই সংখ্যাটি কি হবে? 12, 16, 20 ও 24 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোনগুলি হবে? তাহলে এখানে এই সংখ্যাগুলির গুণিতক যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি কি হবে? 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 12 এর গুণিতক কি হয়? 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে কত? 60। অর্থাৎ আমরা 12 কে 1, 2, 3, 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো কি? 12 এর গুণিতক। তাহলে সেই সংখ্যাগুলো কি হবে? 12 দ্বারা বিভাজ্য হবে। একই রকম 16 এর গুণিতক যে সংখ্যাগুলো সেগুলো 16 দ্বারা বিভাজ্য হবে। 20 এর গুণিতক যে সংখ্যাগুলো সেগুলো 20 দ্বারা বিভাজ্য। 24 এর যে গুণিতক যেগুলো সেগুলো কি হবে? 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে, সেই সংখ্যাটি কি হবে? 12, 16, 20 ও 24 দ্বারা কি হবে? বিভাজ্য হবে, অর্থাৎ কি ভাগ যাবে। তাহলে একটি সংখ্যাকে আমাদের এই 4টি সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, অর্থাৎ যেন বিভাজ্য হয়। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? তাহলে গুণিতক নির্ণয় করব। সেই গুণিতকটা কি হবে? সাধারণ গুণিতক হবে। তাহলে এখানে আমরা 12, 16, 20 ও 24 এর সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে এখানে কি বলেছে? ক্ষুদ্রতম বলেছে। তাহলে আমরা যে গুণিতকটা নির্ণয় করব, সাধারণ গুণিতকটা, সেই গুণিতকটা কি হতে হবে? ক্ষুদ্রতম হতে হবে। অর্থাৎ ক্ষুদ্রতম সাধারণ গুণিতক অর্থাৎ কি হচ্ছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লসাগু, শর্টে আমরা বলি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এখানে এই 4টি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে সেই লসাগু করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? এখানে এই 4টি সংখ্যা দ্বারা কি হবে? বিভাজ্য হবে। কিন্তু এখানে আরেকটি কথা বলেছি কি? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এবং সেই সংখ্যাটিকে কি হতে হবে? পূর্ণবর্গ হতে হবে। অর্থাৎ আমরা সেই সংখ্যাটিকে যদি বর্গমূল করি তাহলে আমরা যেন একটি অখণ্ড সংখ্যা পাই। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেখে নিতে হবে? একটা বিভাজ্য সংখ্যা আমাদের প্রথমে বের করতে হবে, তারপরে সেটা আমরা দেখে নেব সেটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয়। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করে নিতে হবে? একটি 12, 16, 20 ও 24 এর লসাগু নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে লসাগু নির্ণয় করে নিই। তাহলে এখানে আমাদের 1 দাগে তাহলে 4টি সংখ্যা কি আছে? তাহলে 12, 16, 20 এবং 24। তাহলে এখানে আমরা 4টি সংখ্যার লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমি প্রথমে 2 দিয়ে দিচ্ছি। 2 6 12, 2 8 16, 2 10 20, 12 দুগুণে 24। এরপর আমি 2 দিয়ে দিচ্ছি, তোমরা 3 দিয়ে দিতে পারো। তাহলে 2 দিয়ে দিচ্ছি। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। এরপরে আমি 2 দিয়ে দিচ্ছি, তাহলে 3 থাকবে, তাহলে 2 দুগুণে 4, 5 থাকবে, আর 2 3 6। এরপরে দুটো 3 আছে, তাহলে আমরা 3 দিয়ে দিতে পারি। তাহলে 3 একে 3, তাহলে 2 থাকবে, 5 থাকবে, 3 একে 3। এবারে 2 আর 5 আছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো। তাহলে 1 থাকবে, 2 একে 2, 5 থাকবে, এখানে 1 হবে। এবারে 5 আছে, তাহলে 5 দিয়ে দেবো। তাহলে 1 1, 5 একে 5, 1। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে লসাগু সমান আমরা কি লিখবো? তাহলে 1 2 3, 3টে কি আছে? 2 আছে, তাহলে কি লিখবো? 2 গুণিতক 2 গুণিতক 2। এবারে 3 আর 2 আর 5 আছে, তাহলে কি লিখবো? গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। তাহলে এখানে আমাদের গুণ করলে আমরা একটা যে সংখ্যা পাবো, তাহলে সেই সংখ্যাটা কি হবে? 12, 16, 20 ও 24 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। কিন্তু আমাদের বইয়ে কি বলেছিল? পূর্ণবর্গ হতে হবে। সেই জন্য আমরা এখানে না গুণ করে আমরা সেই সংখ্যাটা দেখে নেব এই সংখ্যাটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয়। সেই জন্য আমাদের কি করতে হবে? দুটি করে সংখ্যা নিয়ে আমাদের জোড়া করতে হবে। তাহলে এখানে দুটো 2 নিলে কি হবে? 2 এর জোড়া হবে। তাহলে কি লিখতে পারি আমরা? দুটো 2 নিয়ে 2 এর স্কয়ার লিখতে পারি। আবার এখানে একটি 2 আছে, এখানে একটি 2 আছে, তাহলে এখানে আমরা দুটো 2 নিলে কি লিখতে পারি? 2 এর স্কয়ার লিখতে পারি। আর এখানে দেখো আমাদের একটি 3 আছে, একটি 5 আছে, তাহলে এখানে আমাদের কি হবে না? 3 এর জোড় পাবো না আমরা, তাহলে আমরা শুধু গুণিতক 3 লিখবো। আর 5 একটি আছে, তাহলে গুণিতক 5 লিখবো। তাহলে এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। কারণ এখানে দেখো আমাদের 3 একটি রয়েছে, 5 একটি রয়েছে। 3 এর
বর্গ নেই, 5-এর বর্গ নেই। এখানে আমাদের 2 2 2 এর বর্গ রয়েছে, কিন্তু এখানে 3 আর 5-এর কি বর্গ নেই। তাহলে এখানে আমরা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে না, পূর্ণবর্গ হবে না। কিন্তু আমাদের 12, 16, 20 ও 24 দ্বারা কিন্তু কি হবে, বিভাজ্য হবে। কখন আমাদের এই যে লসাগুটা পাবো, এই লসাগুটা কখন আমাদের পূর্ণবর্গ হবে? তাহলে এখানে আমাদের একটি 3 রয়েছে, তাহলে এখানে আমরা একটা যদি 3 গুণ করি তাহলে কি হবে, 3-এর স্কয়ার হবে। আর এখানে একটি 5 রয়েছে, তাহলে আমরা এখানে আর একটি 5 গুণ করলে কত হবে, 5-এর স্কয়ার। তাহলে এখানে আমাদের কি দরকার, একটি 3 একটি কি 5 দরকার, তবে আমাদের কি হবে, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে কত গুণ করতে হবে, 3 গুণিতক 5, অর্থাৎ আমাদের 15 যদি আমরা এই সংখ্যাটার সঙ্গে গুণ করি তবে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে। কিন্তু আমাদের এই যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা কিন্তু কি 12, 16, 20 ও 24 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে আমরা কি লিখে নেব, 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে আমাদের এই যে লসাগুটাই হবে, সেইটাই আমরা এখানে লিখে নেব। তাহলে 2-এর স্কয়ার গুণিতক 2-এর স্কয়ার গুণিতক 3 গুণিতক 5 লিখবো। তাহলে এখানে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে আমাদের একটি 3 একটি কি 5 রয়েছে, সেই জন্য এখানে আমাদের কি করতে হবে, জোড়া করতে হবে। তাহলে এখানে আমরা 3 গুণিতক 5 অর্থাৎ 15 গুণ করব। তাহলে অতএব 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান কি লিখবো, তাহলে 2-এর স্কয়ার গুণিতক 2-এর স্কয়ার গুণিতক 3 গুণিতক 5। তাহলে এখানে আমরা কি করব, একটি 3 একটি 5 গুণ করব, তাহলে 3 গুণিতক কত লিখবো, 5 লিখবো। তাহলে এখানে আমাদের কত হবে, 2-এর স্কয়ার আছে, তাহলে কত আছে, এখানে আমাদের কি লিখবো, তাহলে 2-এর স্কয়ার, আর এখানে আমাদের 2-এর স্কয়ার লিখবো। তাহলে এখানে দুটো 3 আছে, তাহলে কি লিখবো, 3-এর স্কয়ার, আর এখানে দুটো 5 আছে, তাহলে কি হবে, 5-এর স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের এই চারটি সংখ্যাই কি রয়েছে, দেখো বর্গ আকারে রয়েছে। তাহলে এখানে আমরা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 2-এর স্কয়ার মানে কত, 4, আর 2-এর স্কয়ার মানে 4, আর 3 তিরিকে কত 9, আর 5-এর স্কয়ার মানে কি 5 5-এ 25, ঠিক আছে। তাহলে এখানে গুণ করলে কত হবে, আমি প্রথমে 25 আর 4 গুণ করতেছি, 25 4-এ কত 100, আর 9 4-এ কত 36। তাহলে এখানে 100 আর 36 গুণ করলে কত হবে, 3600। তাহলে এখানে এই সংখ্যাটা কি হবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা কি 12, 16, 20 ও 24 দ্বারা কি বিভাজ্য। তাহলে এটা হবে আমাদের কি অ্যান্সার। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো, 2-এর দাগে কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ, হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 98, আর বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির কি দ্বিগুণ, অর্থাৎ কি ডবল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 2-এর দাগের অঙ্ক, তাহলে আমাদের বড় সংখ্যাটা কি ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বড় সংখ্যা সমান ছোট সংখ্যার কি দ্বিগুণ, মানে দুগুণ। তাহলে 2 গুণিতক কি লিখবো আমরা এখানে, ছোট সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল, তাহলে দুটি সংখ্যার গুণফল কত বলেছিল, 98 বলেছিল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে বা সত্যানুসারে লিখতে পারো, ঠিক আছে, প্রশ্নানুসারে বা সত্যানুসারে লিখতে পারো। তাহলে দুটি সংখ্যার গুণফল, তাহলে এখানে দুটি সংখ্যা কি হবে, একটি বড় সংখ্যা হবে একটি কি ছোট সংখ্যা হবে। তাহলে কি লিখবো, তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা। তাহলে দুটি সংখ্যার গুণফল কত, 98, তাহলে গুণিতক সমান কত লিখবো, 98। তাহলে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান কত, 98। তাহলে এখানে আমরা মধ্যখানে কি সমান চিহ্ন দিয়েছি, তাহলে আমরা প্রথমে কি দেব, বা চিহ্ন দেব। তাহলে বড় সংখ্যা সমান কি 2 গুণিতক কি ছোট সংখ্যা। তাহলে এখানে আমরা বড় সংখ্যার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 গুণিতক ছোট সংখ্যা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 গুণিতক তাহলে ছোট সংখ্যা, আর গুণিত আবার একটি ছোট সংখ্যা এখানে লেখাই ছিল প্রথমে। তাহলে এখানে আমরা কি লিখবো, ছোট সংখ্যা সমান কত লিখবো, 98 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে, দেখো দুটো কি রয়েছে, ছোট সংখ্যা রয়েছে। তাহলে কি দুটো থেকে রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, ছোট সংখ্যার স্কয়ার লিখতে পারি। আর এখানে দেখো 2 কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। তাহলে এখানে আমরা এই 2টাকে যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এটা গুণ আকারে থাকলে আমাদের বিপরীত দিকে গেলে আমাদের কি করতে হবে, উল্টোটা করতে হবে। তাহলে গুণ থাকলে আমরা ডান দিকে নিয়ে গেলে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে দুটো কি রয়েছে, ছোট সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা তাহলে ছোট সংখ্যা কি লিখতে পারি, স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, বর্গ আকারে আমরা এইভাবে লিখতে পারি। সমান তাহলে 98 কে আমরা কি করব, এটা গুণ আকারে আছে 2, তাহলে এটা আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগ করলে কত হবে, এখানে আমাদের 49 হবে। আমি এখানে সমান 49 লিখে দিচ্ছি একেবারে।
তাহলে এখানে দেখো ছোট সংখ্যার কি রয়েছে, বর্গ রয়েছে, স্কোয়ার হিসাবে রয়েছে। তাহলে এখানে আমরা এই বর্গটাকে আমরা যদি বিপরীত দিকে নিয়ে যাই অর্থাৎ ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, বর্গের বিপরীত কি বর্গমূল। তাহলে এখানে আমরা কি করব, ডান সাইডকে আমরা বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব ছোট সংখ্যা সমান, তাহলে এখানে আমরা 49-এর কি করব, বর্গমূল করব। তাহলে এখানে রুটটা আছে, এখানে আমাদের বর্গটা উঠে গিয়ে এখানে আমাদের কি হবে, রুট হবে। তাহলে রুট করতে হবে 49, অর্থাৎ এখানে আমরা 49-এর বর্গমূল করব। তাহলে 49-এর বর্গমূল কত হয়, 7 7 49 হয়, দুটি 7 হয়। তাহলে এখানে আমরা শুধু কি লিখবো, 7 লিখবো। তাহলে অতএব ছোট সংখ্যা সমান কত, 7। আর আমাদের প্রশ্নে কি বলেছিল, বড় সংখ্যা কি হয়, ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে বড় সংখ্যা কি হবে, তাহলে দ্বিগুণ, ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে আমাদের যদি 7 যদি ছোট সংখ্যা হয় তাহলে বড় সংখ্যা কত হবে, 2 এর সঙ্গে আমরা 7 গুণ করবো, তাহলে 2 সাথে কত হবে, 14 হবে। তাহলে এবং অতএব ছোট সংখ্যা কত, 7, এবং তাহলে বড় সংখ্যা, তাহলে আচ্ছা এখানে বড় হবে, ঠিক আছে। তাহলে বড় সংখ্যা সমান আমরা কি লিখবো, তাহলে 2 গুণিতক 7, তাহলে 2 সাথে কত, 14। তাহলে আমাদের একটি সংখ্যা কত, 7, অপর সংখ্যা কত, 14। এরপরে 3-এর দাগের অঙ্ক, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে এখানে কি বলেছে, একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে যার একটি উৎপাদক কত, 17। তাহলে এখানে আমরা একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব যার একটি উৎপাদক কত, 17। তাহলে এখানে আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি অঙ্কটি কষে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো 4, 4 আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 4কে যদি বর্গমূল করি তাহলে কত হয়, 2 হয়। তাহলে 4 কি অখণ্ড সংখ্যা, আর বর্গমূল করলে 2 পাবো, তাহলে 2 কি অখণ্ড সংখ্যা। তাহলে 4 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আর 16 দেখো, 16 যদি আমরা বর্গমূল করি কত পাই, 4 পাই। তাহলে 16 কি হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4ও পূর্ণবর্গ সংখ্যা, 16ও পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমরা 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, তাহলে 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা 4 সমান কি লিখতে পারি, 2 গুণিতক 2 লিখতে পারি। আর 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 আসতে 16, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা 16 সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে দেখো 4ও পূর্ণবর্গ সংখ্যা, 16ও কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমাদের এই 4-এর মৌলিক উৎপাদক কি, 2। আমাদের মৌলিক উৎপাদক কটি রয়েছে, একটি রয়েছে, 2 রয়েছে, কিন্তু 2 কটি রয়েছে, দুটি। আর এখানে 16রও মৌলিক উৎপাদক কটি রয়েছে, একটি, 2 রয়েছে। আর এখানে 2 কটি মানে সংখ্যায় হিসাবে গুনতে গেলে কটি রয়েছে, 4টি, কিন্তু আমাদের উৎপাদক কটি, একটি, 2 রয়েছে। আর এই 2 কটি রয়েছে, 4টি। তাহলে এখানে দেখো 4-এরও উৎপাদক 2, আর এখানে 16-এরও উৎপাদক কত রয়েছে, 2 রয়েছে। তাহলে এখানে আমরা এই যে 2, দেখো 2 যে উৎপাদকটি রয়েছে, 4-এরও 2 রয়েছে, 16-এরও কি রয়েছে, 2 রয়েছে। তাহলে আমাদের যদি এখানে বলা হতো এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যার একটি উৎপাদক কত, 2। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের 4-এরও উৎপাদক কত, 2, 16-এরও উৎপাদক কত, 2। তাহলে এর মধ্যে কোনটি ছোট, 4টি ছোট। তাহলে 4 হবে কি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক কত, 2। ঠিক আছে, এখানে আমাদের 16 হবে না। তাহলে এখানে আমরা 4 পাবো কি করে, তাহলে এখানে আমাদের দেখো একটি উৎপাদক কত বলেছে, 2 বলেছে। তাহলে এখানে আমরা 2 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কি হচ্ছে, 4 হচ্ছে। তাহলে দুটো 2 থাকছে, তাহলে কি হবে, 2 আমাদের কি হবে, 2 এর কি হচ্ছে, জোড়া হয়ে যাচ্ছে। তাহলে গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার সঙ্গে আমরা সেই সংখ্যাটা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি অবশ্যই পূর্ণবর্গ হবে, এবং একটি উৎপাদক কি হয়ে যাবে, সেই সংখ্যাটাই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের বইয়ে কত বলেছে, 17 বলেছে, একটি উৎপাদক কত, 17। তাহলে এখানে আমাদের তাহলে 17কে 17 দিয়ে গুণ করতে হবে। 17কে 17 দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং কি তার একটি উৎপাদক কত হবে, 17 হবে, কারণ আমরা 17কে 17 দিয়ে গুণ করতেছি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17। তাহলে সংখ্যাটা কি হবে, তাহলে 17কে আমরা 17 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, আমাদের 289 হবে। তোমরা সাইডে গুণ করে দেখে নিতে পারো। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো। তাহলে 4-এর দাগে কি বলেছে দেখো, 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। তাই এখানে দেখো এই অঙ্কটি দেখো 1-এর দাগের অঙ্কের মতো, 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। তাহলে এখানে আমাদের একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে
যেটা কি 15, 20 ও 10, 15, 20 ও 30 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে আমাদের একের দাগের অঙ্কের মতো। এরপরে কি বলেছে, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। তাহলে এখানে আমরা প্রথমে যেটা বলেছে নির্ণয় করি বলেছে, এখানে প্রথম যে পার্টটা বলেছে এটা আমরা কি একের দাগের অঙ্কের মতো আমরা প্রথমে করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, তাহলে লসাগু করে নেব। তাহলে এখানে আমাদের কত রয়েছে 10, 15, 20 আর কত রয়েছে 30 রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে 5 দিয়ে দিচ্ছি আমি। তাহলে 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, 5 6 30। এরপরে 2 দিয়ে দিচ্ছি, 2 1 2, তাহলে 3 থাকবে, তাহলে 2 দুগুণে 4 আর 2 3 6। এরপরে কত 3 দিয়ে যাবে, তাহলে 1 থাকলো, 3 1 3, তাহলে 2 থাকলো, 3 1 3। এরপরে কত দিয়ে যাবে, 2 আছে, 2 দিয়ে যাবে, তাহলে 1 থাকবে, 1 থাকবে, 2 1 2 আর এখানে 1 লিখবো। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, তাহলে এখানে আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে 5 গুণিতক 2, 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2। তাহলে এটা যদি আমরা বর্গ আকারে লিখি কি হবে, তাহলে এখানে দেখো দুটো 2 আছে, তাহলে 2 এর স্কয়ার লিখতে পারি। 5 একটি, 3 একটি আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 5 গুণিতক 3। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা পাবো গুণ করলে সেই সংখ্যাটা কি পূর্ণবর্গ হবে, সেটা কিন্তু আমাদের পূর্ণবর্গ হবে না, কারণ এখানে আমাদের 2 এর কি বর্গ আছে, 5 আর 3 এর বর্গ নেই। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একইভাবে এখানে আমাদের একটি 5 এবং একটি 3 দরকার অতিরিক্ত। তবে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, 5 এর স্কয়ার আর 3 এর স্কয়ার হবে। তাহলে এখানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে। যদি 15 দিয়ে গুণ করি তবে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা একইভাবে একের দাগের অঙ্কের মতো লিখে নেব, 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সংখ্যা কি হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 এর স্কয়ার আর কি লিখবো 5 গুণিতক 3 লিখবো। তাহলে এখানে যে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু 10, 15, 20 ও 30 দ্বারা কি হবে বিভাজ্য হবে, কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কখন পূর্ণবর্গ সংখ্যা হবে, যদি আমরা 5 এবং কি এখানে 5 আর 3 কে একটি করে কম রয়েছে, তাহলে 5 আর 3 যদি আমরা গুণ করি, তাহলে অতএব 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে সমান কি হবে, তাহলে 2 এর স্কয়ার আর এখানে আমাদের কত আছে 5 গুণিতক 3 আছে। তাহলে এখানে আমরা কি করব, আর একটি 5 এবং কি 3 গুণ করতে হবে, তবে আমরা কি পাবো পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 এর স্কয়ার, তাহলে দুটো 5 হয়ে যাচ্ছে, তাহলে কি লিখবো 5 এর স্কয়ার আর দুটো 3 হচ্ছে, তাহলে কি লিখবো 3 এর স্কয়ার। তাহলে এখানে গুণ করলে কত হবে, 2 দুগুণে কত 2 এর বর্গ মানে 2 দুগুণে 4, 5 এর বর্গ মানে কত হয় 5 5 এ 25, 3 এর বর্গ মানে কত 3 3 9, গুণ করলে কত হয় 25 4 কত 100, 100 এর সঙ্গে 9 গুণ করলে কত হবে 900 হবে। তাহলে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত 900। তাহলে আমাদের প্রথমের উত্তরটি হয়ে গেল, মানে প্রথম দাগের উত্তরটি। এরপরে কি বলেছিল, ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লেখ। তাহলে এখানে তোমাদের পরবর্তী একটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে, যেটা কি 10, 15, 20 ও 30 দ্বারা কি হবে বিভাজ্য হবে, মানে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা একটা তোমাদের নির্ণয় করতে হবে। আমি তোমাদের রাফে একটি বুঝিয়ে দিচ্ছি, দেখো রাফে একটু। দেখো 4 হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 4 এর বর্গমূল কত 2, তাহলে 4 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। 4 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হয় 4 হয়, তাহলে 4 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 8 হবে। 4 কে আমরা 3 দিয়ে গুণ করলে 4 3 এ 12, 4 কে আমরা 4 দিয়ে গুণ করলে কত হয় 4 4 এ 16। তাহলে এখানে দেখো 4 আমাদের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে দেখো 1 দিয়ে গুণ করতে 4 পাচ্ছি, তাহলে 4 আমাদের কি হবে পূর্ণবর্গ সংখ্যা। 4 কে যদি আমরা বর্গমূল করি কত 2 পাবো। 4 কে 2 দিয়ে গুণ করলে 8 পাচ্ছি, 8 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, 8 এর আমরা বর্গমূল করতে পারবো না। 4 কে 3 দিয়ে গুণ করলে কত 12 হয়, তাহলে 12 কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না, বর্গমূল করা যাবে ভাগ প্রক্রিয়ায়, কিন্তু সেটা আমাদের দশমিকে চলে আসবে, ঠিক আছে, আসন্ন মানে চলে আসবে। আর 4 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 16 হবে, তাহলে 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে দেখো 4 পূর্ণবর্গ সংখ্যা, 16 পূর্ণবর্গ সংখ্যা। তাই 4 কে 1 দিয়ে গুণ করতে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, 4 কে 4 দিয়ে গুণ করতে পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে দেখো 1 এবং 4, 1 আর 4 কি 1 আর 4 ও কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে আমরা যদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করি তবে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের 900 কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে আমরা 900 কে কত দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে গুণ করতে হবে, আর 2 3 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো না, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। এরপরে পূর্ণবর্গ সংখ্যা কত 9, 3 3 9, তাহলে 9 দিয়ে গুণ করতে পারি, 4 4 16, 16 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে আমরা যদি বড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি হবে আমাদের
পূর্ণবর্গ সংখ্যা পাবো, কিন্তু কি অনেক দূরে চলে যাবে। তাহলে এখানে কি বলেছিল, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে? তাহলে 1 দিয়ে গুণ করলে আমাদের কি হবে, 900 কে 1 দিয়ে গুণ করলে কি 900 হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে হবে না। তাহলে 1 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 4। তাহলে এখানে আমরা 900 কে 4 দিয়ে গুণ করলে কি পাবো, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পাবো, যেটা কি 10, 15, 20 ও 30 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নিতে পারি, তাহলে অতএব পরের পূর্ণবর্গ সংখ্যা সমান আমরা কি লিখবো, তাহলে 900 গুণিত কত, 4। তাহলে 4 কেন গুণ করে করা হয়েছে, 4 আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে কি লিখবো, অতএব পরের পূর্ণবর্গ সংখ্যাটি, তাহলে সংখ্যাটি হবে লিখতে পারো, ঠিক আছে। তাহলে হবে সমান কত হবে, 900 গুণিত 4 সমান কত হবে, 9 সঙ্গে 4, 900 সঙ্গে 4 গুণ করলে কত হবে, 9 4 36, আর দুটো শূন্য আছে। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 3600। এরপর 5 দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি। তাহলে এখানে তোমাদের কয়েকটি সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলো তোমাদের নিচে একটি ছক দেওয়া রয়েছে, এই ছকের মধ্যে লিখতে হবে। তাহলে ছকের উপরে দেখো হেডিং গুলো কি দেওয়া রয়েছে, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের প্রথমে কত রয়েছে, 20 রয়েছে। তাহলে আমাদের 20 পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে সেটা আমাদের আগে দেখে নিতে হবে। তাহলে আমরা কি করবো, 20 কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 20 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, তাহলে 2 10 কত 20, 2 5 কত 10। তাহলে এখানে আমরা 20 সমান কি লিখতে পারি, 2 গুণিত কত 5। তাহলে এখানে আমরা যদি বর্গ আকারে লিখি, তাহলে দুটো 2 আছে, 2 স্কয়ার, তাহলে একটি 5 আছে, তাহলে 5 লিখবো। তাহলে 2 স্কয়ার গুণিত কত 5। তাহলে আমাদের এখানে 20 কি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে আমাদের 5 কি জোড় নেই। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, ঘরে আমরা কি লিখবো, 20 লিখবো। তাহলে এখানে আমরা 20 কে কত দিয়ে গুণ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এখানে একটি 5 রয়েছে, আর একটি 5 হলে আমাদের কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা 20 কে 5 দিয়ে, মানে এধারে 5 গুণ করলে কি আমরা এই সাইডে গুণ করতে পারবো। তাহলে এখানে আমরা 20 কে 5 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 20 কে 5 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে 100 কে 10 10 100 হয়। তাহলে এখানে আমরা 20 কে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 20 কে কত দিয়ে, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী দেখো কত রয়েছে, 27 রয়েছে পরের সংখ্যা। তাহলে 27 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 3 লং 27 আর 3 তিরিকে 9। তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি, দেখো এখান থেকে আমরা বলতে পারি 27 পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে দুটো 3 আছে, তাহলে 3 এর আমরা জোড়া করতে পারি, 3 স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে দেখো একটি 3 আছে, 3 এর আমরা জোড় পাবো না। তাহলে এখানে আমাদের 27 কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। বা তোমরা এইভাবে লিখতে পারো, 27 সমান কি হবে, 3 এর স্কয়ার, 3 গুণিতক 3 গুণিতক কত 3। তাহলে দুটো 3 আছে, তাহলে 3 স্কয়ার, এখানে একটি 3 আছে, তাহলে একটি 3 লিখবো, ঠিক আছে। এখানে তোমরা এগুলো রাফে করতে হবে। তাহলে এখানে আমাদের 27 কি হবে না, পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা কি 27 লিখবো। তাহলে 27 কে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে আমাদের একটি 3 আছে, আর একটি 3 দরকার, তাহলে কি 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 27 কে কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। এর পরবর্তী অঙ্ক কি রয়েছে, পরবর্তী সংখ্যা কত রয়েছে, 50 রয়েছে। তাহলে এখানে আমরা 50 কে মৌলিক পদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দিয়ে দেবো 25, 2 25 50, 5 দিয়ে দেবো, 5 5 কত 25। তাহলে এখানে দেখো আমাদের দেখো দুটো 5 আছে, এখানে একটি 2 আছে, 2 এর জোড় পাচ্ছি না। তাহলে এখানে আমাদের 50 কি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এখানে আমরা লিখে নেব পূর্ণবর্গ সংখ্যা নয় 50। তাহলে এখানে 50 কত দিয়ে গুণ করতে হবে, একটি 2 আছে, তাহলে এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 50 কে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক, এগুলো রাফে করবে, ঠিক আছে। এবারে কত রয়েছে, 75 রয়েছে। 75 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 75 কে আমরা মৌলিক পদকে বিশ্লেষণ করে নেব। 5 15 5 কত 75, আর 5 3 কত 15। তাহলে এখানে দেখো আমাদের দুটো 5 আছে, একটি 3 আছে, তাহলে এখানে আমাদের 75 কি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমরা কি লিখবো, পূর্ণবর্গ সংখ্যার ঘরে 9 এর ঘরে আমরা কি লিখবো, 75 লিখবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 75 কে 3 দিয়ে গুণ করতে হবে।
75-এর পরে কত আছে 100 রয়েছে, তাহলে 100 তোমরা সবাই জানো 100 কি 10 10 100 হয়, আমি এখানে উৎপাদক বিশ্লেষণ করে দেখাচ্ছি না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হবে আমাদের 100। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 100 দেখো, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে কত হবে 50, 2 দিলে কত 25, আর 5 5 কত 25। তাহলে এখানে দেখো 2 এরও জোড় আছে 5 এরও জোড় আছে, তাহলে এখানে আমাদের এক্সট্রা অন্য কোনো নেই, তাহলে আমাদের 100 কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। এবারে কত রয়েছে দেখো 108 রয়েছে, তাহলে এখানে আমরা 108 কে উৎপাদকে বিশ্লেষণ করবো 2 দিয়ে, 2 5 10, 2 4 8, 2 দিলে কত হবে 27 2 54, আর 3 লং 27, আর 3 3 9। তাহলে এখানে আমাদের দেখো দুটো 2 আছে, 2 এর জোড় করতে পারি, 3 এর জোড় করতে পারি একটি, আর এখানে দেখো একটি 3 এক্সট্রা রয়ে যাচ্ছে, তাহলে আমাদের 108 কি পূর্ণবর্গ সংখ্যা? 108 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমরা কি লিখে নেব 108 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? দেখেন এখানে একটি 3 রয়ে যাচ্ছে, তাহলে আর একটি 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 108 কে কত দিয়ে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। এরপরে কত আছে? এরপরে কত আছে দেখো 108 এর পরে কত 144 রয়েছে, তাহলে এখানে আমরা 144 এর কি করে নেব উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 2 দিয়ে দেবো, 2 7 14, 2 2 4, আর 2 দিলে কত হয় 36, 2 দিলে 18, আর এখানে আমাদের 2 দিলে 2 লং 18, আর 3 দিকে 9। তাহলে এখানে দেখো দুটো 2 এর জোড় করতে পারি, এখানে দুটো 2 এর জোড় করতে পারি, এখানে দুটো 3 এর জোড় করতে পারি, তাহলে 144 কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ ঘরের সংখ্যার ঘরে আমরা কত লিখবো 144। এবারে 169 রয়েছে, তাহলে 169 কে আমরা কত দিয়ে দেবো 13 দিয়ে দেবো, তাহলে 13 একে 13, 3 বাড়বে 39, 13 3 39, তাহলে কটি 13 পাচ্ছি? দুটো 13 পাচ্ছি, তাহলে দুটো 13, তাহলে আমরা 13 স্কোয়ার লিখতে পারি, তাহলে 169 কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা 169 কি লিখবো পূর্ণবর্গ সংখ্যা। এরপরে কত রয়েছে 180 রয়েছে, তাহলে এখানে আমরা 180 কি করে নেব উৎপাদকে বিশ্লেষণ করে নেব 2 দিয়ে, 2 লং 18, 2 0 0, 2 দিলে কত 45, আর 5 দিয়ে দিচ্ছি, 5 লং 45, আর 3 দিকে 9। তাহলে এখানে দেখো 2 এর জোড় করতে পারছি, 3 এর করতে 5 করতে পারবো না, তাহলে 180 আমাদের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা 9। পূর্ণবর্গ সংখ্যা 9 আমরা কি লিখবো 80 লিখবো। আর কত করতে হবে একটি 5 আছে আমাদের করতে হবে, তাহলে আমরা কি লিখবো 180 কত দিয়ে 5 দিয়ে, 5 দিয়ে গুণ করতে হবে। এরপরে কত রয়েছে 256 রয়েছে, তাহলে এখানে আমরা 256 কে বিশ্লেষণ নেব, 2 দিয়ে দেবো, 2 4 একবার 16, 2 আসতে 16, আবার 2 দিয়ে 212, 2 4 8, আবার 2 দিয়ে, তাহলে 2 3 6, 2 2 4 32, 2 দিলে কত হবে 16, 2 দিলে 2 আসতে 16, 2 দিলে 2 4 8, আর 2 2 4। তাহলে এখানে দেখো আমরা প্রথম দুটো 2 নিয়ে জোড় করতে পারি, আবার দুটো 2 নিয়ে জোড় করতে পারি, এখানে দুটো 2 নিয়ে জোড় করতে পারি, এখানে দুটি 2 নিয়ে জোড় করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কি 2 গুলো যে আছে সব কি জোড় জোড় আকারে আছে, তাহলে এখানে আমাদের 256 কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে কত লিখবো 256 লিখবো। আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।